অবশেষে ডিএনএ টেস্টে ধর্ষণের আলামত পাওয়া গেল তনু হত্যার ঘটনায়। নিশ্চিত করল সিআইডি। দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি পরিবারের। আমি মেয়েটা এত কষ্ট করে পারছি আমার বলার বাইরে। অতি দ্রুত আমরা বিচারটা। রাজশাহীতে অর্থের বিনিময়ে জেএমবি সদস্যদের আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়নের অভিযোগ। প্রমাণ মিলল ভিডিও ফুটেজ ও সরেজমিন তদন্তে। এরপরও অস্বীকার সংসদ সদস্যের। সরকারি ঘোষণার এক বছরেও ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আসেনি রাজধানীর অনেক এলাকা। নানা প্রতিবন্ধকতার কথা জানালেন ভবন মালিকরা। চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ে ঘাটতি থাকলেও আগামী বাজেটে উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হাতে নিচ্ছে সরকার। ভ্যাট থেকে সর্বোচ্চ আদায়ের প্রত্যাশা। এবং দেশি বিদেশি শর্তের বেড়াজালে উভয় সংকটে দেশের তৈরি পোশাক শিল্প খাত। আসছে বাজেটে নিরাপত্তামূলক যন্ত্রপাতি আমদানিতে শুল্ক হার বাতিলের দাবি। সময় সংবাদের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় ডিএনএ টেস্টে ধর্ষণের আলামত পাওয়ার পর দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে পরিবার। ডিএনএ টেস্টের রিপোর্ট জানার পর সকালে পরিবারের সদস্যরা এ দাবি জানান। এর আগে গতরাত 10:15টার দিকে সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ মুঠোফোনে ধর্ষণের আলামত পাওয়ার বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন। তনুর পরিহিত কাপড়ে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানান পুলিশ সুপার। তনুকে 3 জন ধর্ষণ করেছে এমনটিও ডিএনএ পরীক্ষা আলামত পাওয়া গেছে। চলতি বছরের 20শে মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে অলিপুর এলাকায় একটি জঙ্গল থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। পরদিন তনুর পরিবার কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 27শে মার্চ অধিকতর তদন্তের জন্য আবেদন করে ডিবি পুলিশ। পরে 30শে মার্চ আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করে দ্বিতীয় দফায় ময়না তদন্তের জন্য আলামত সংগ্রহ করা হয়। এদিকে ময়না তদন্তের দ্বিতীয় রিপোর্টের খবর শোনার পর তনুর পরিবার ও তনু মঞ্চ আশা প্রকাশ করেছে এভাবে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। দ্রুত বিচার চাই। আমার মেয়ে যে অনর্থক যে মারছে আমি কোন সমাধান আমার মেয়ে আমি মেয়েটা এত কষ্ট করে পারছি আমার বলার বাইরে। সিআইডি যে রিপোর্টটা দিচ্ছে ওই রিপোর্টটা ভিত্তি করে যে অতি দ্রুত আমরা বিচারটা চাই। যেহেতু এখন সত্যটা উন্মোচন হইল, তা আমার মনে হয় যে প্রশাসন এটাকে ভালোভাবে নিয়ে যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় এনে অতি তাড়াতাড়ি সেটা সুষ্ঠু বিচার করা উচিত। নগরীর নিরাপত্তা জোরদারে গত বছর রাজধানীকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার ঘোষণা দেয় সরকার। কয়েকটি ওয়ার্ডে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হলেও সরকারি ঘোষণা এখনো পুরোপুরি বাস্তবে রূপ নেয়নি। নাগরিক নিরাপত্তা বাড়াতে পুরো রাজধানীকে দ্রুত সিসিটিভির আওতায় আনার দাবি নগরবাসীর। আর স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন সরকারি সহযোগিতা পেলে এই প্রক্রিয়া বাস্তবায়ন আরও গতিশীল হবে। বিস্তারিত জানাচ্ছেন তানিন মেহেদি। অপরাধী শনাক্ত করতে রাজধানীতে ব্যক্তি উদ্যোগে বসানো ক্লোজ সার্কিট ক্যামেরা সহায়তা করার পর সরকারিভাবে সমগ্র রাজধানীকে সিসিটিভির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো আনা হয় ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। এর সঙ্গে রাজধানীর কয়েকটি ওয়ার্ড স্থানীয় কমিশনারের উদ্যোগে সিসিটিভির আওতায় আনা হয়, যদিও নগরীর বেশিরভাগ এলাকা ও সড়ক এখনও সিসিটিভির বাইরেই রয়ে গেছে। সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ডের পর নাগরিক নিরাপত্তা বাড়াতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর দাবি জানিয়েছেন নগরবাসী। প্রত্যেকটা গলিতে এরকম গেটে একটা সিসি ক্যামেরা থাকলে সেই গলিটা যেমন নিরাপত্তা থাকবে, প্রত্যেকটা হাউসগুলো নিরাপত্তা থাকবে, বিভিন্ন চিন্তায় বিভিন্ন অকারেন্স কমে যাবে। আর স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন সরকারি সহযোগিতা পেলে এই প্রক্রিয়া বাস্তবায়নে আরো গতি আসবে। পাশাপাশি ভবন মালিকদেরও এক্ষেত্রে ভূমিকা রাখা উচিত বলে মনে করেন তারা। 3-4 মাস ধরে আমাদের এই থানা প্রশাসনের সহযোগিতায় আমরা চেষ্টা করতেছি যে মূল যে মোড়ের যে অ্যাপার্টমেন্টগুলা যেখানে ক্যামেরাটা লাগালে এফেক্ট হবে, ক্রিমিনালরা আসা যাওয়ার যে সব রাস্তাগুলো কভার করবে চেষ্টা করতেছি অ্যাপার্টমেন্ট কমিটির সাথে আলাপ করে। প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সামনে যদি 2টা ক্যামেরা রাস্তায় আমরা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমার কভার করা যায়। ওইটা কিন্তু আবার সেন্ট্রাল মনিটরিং লাগে না। যদিও ভবন মালিকরা বলছেন এক্ষেত্রে তাদের সদিচ্ছা থাকলেও রয়েছে কিছু প্রতিবন্ধকতাও। নিরাপত্তা নিশ্চয়তা করার জন্য আমাদেরকে সচেষ্ট হওয়া দরকার। সেক্ষেত্রে আমরা আসলে উদ্যোগ নিয়েছি, কিছুদিনের মধ্যেই হয়তো আমরা আমাদের বাসায় লাগিয়ে ফেলবো। ফ্ল্যাটের ধরেন 3,500 থেকে 4,000 টাকা পড়ে যায় পার হেড বা পার ফ্লোর।
মেনটেন্যান্স কস্ট। তো সিসি ক্যামেরা লাগালে সেটা আরো 1,500 থেকে 2,000 টাকা বেড়ে যাবে। ভাড়াটিয়াদের জন্য সমস্যা। চেষ্টা করছি যে খরচটা একটু কমে আসলে, অ্যাভেলেবেল হলে খরচ কমে যাবে, তখন হয়তো আমরা সেট করতে পারবো। সমগ্র রাজধানীকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনতে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর বাগমারায় অর্থের বিনিময়ে জেএমবি সদস্যদের আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য বলছেন, নিয়ম মেনেই প্রার্থিতা বাছাই করা হয়েছে। সম্প্রতি এ কারণে বাগমারায় নির্বাচনী সহিংসতা ঘটেছে মনে করেন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। 2004 সালে জেএমবির আতুরঘর হিসেবে পরিচিত ছিল রাজশাহীর বাগমারা। সর্বহারা দমনের নামে ওই সময় বাংলা ভাই ও তার সহযোগীরা অনেক সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করে। এবারের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আইন উদ্দিন, আলমগীর সরকার, আকবর আলী ও আলতাফ মোল্লা বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। সংগৃহীত একটি ভিডিও ফুটেজে তাদের একসাথে বৈঠক করতে দেখা গেছে। তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের অভিযোগ, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে অর্থ ও জমিজমা লিখে নিয়ে জেএমবি সদস্যদের পক্ষে কাজ করেছেন স্থানীয় সংসদ সদস্য। জেএমবি গোয়ালকান্দিতে সালাম মুন্সি নামক এক ব্যক্তিকে আমি চিনি। সে আসলে জেএমবি করতো, তার বাড়িতে বাংলা ভাইয়ের ক্যাম্প ছিল। সে আওয়ামী লীগের একজন প্রার্থী। যারা জেএমবি করতো পূর্বে আমরা জানি বা জনগণ জানে, তাদেরকে আজ প্রার্থিতা দেওয়া হয়েছে। বাগমারাতে 16টা ইউনিয়নে এরকম নমিনেশন বাণিজ্য হয়েছে। তবে প্রাণ ভয়ে বৈঠকে যাবার কথা স্বীকার করলেও এদের কেউ কেউ বিষয়টি অস্বীকারও করেছেন। বলছে জাহাঙ্গীর সাহেবের বাসায় মিটিং করতে হবে, না গেলে আপনার অসুবিধা হবে। তখন আমরা জানের ভয়ে জাহাঙ্গীরের বাসায় গিয়েছি। অভিযোগটি আনা হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি কখনো এই রাষ্ট্রদ্রোহী এবং নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সঙ্গে নিজেকে কখনো সম্পৃক্ত করিনি। আমি তো নিজেই জানি যে আমি সেখানে ছিলাম কি ছিলাম না। আমি ব্যবসায়ী, আমি রাজনীতি করি না। এদিকে স্থানীয় সংসদ সদস্য অর্থের বিনিময়ে মনোনয়ন দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও ঋণ পরিশোধের কারণে জমি বিক্রির কথা স্বীকার করেছেন আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থী। কেউ যদি বলে স্বজন প্রীতি করে আমার আত্মীয় স্বজন বা আমার পার্সোনাল লোককে দিছে, এটা মিথ্যা বিভ্রান্তিকর খবর। এই ঋণ পরিশোধ করার জন্য আমি জমিটা বিক্রি করেছি। আমি কোনো নমিনেশনের ক্ষেত্রে জমি বিক্রি করি না। 7 মে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন মারা যায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, বাগমারা, রাজশাহী। পঞ্চম ধাপে নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত বগুড়ার 3 উপজেলার 19টি ইউনিয়নের প্রার্থীরা। নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চষে বেড়াচ্ছেন তারা, আর দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা। রবিউল ইসলামের ক্যামেরায় মাজিদুর রহমানের রিপোর্ট। ভোটারদের মন জয় করতে কোলাকুলি করে বিনয়ের সঙ্গে নিজের পক্ষে ভোট চাইছেন বগুড়ার কাহালু, দুপচাচিয়া ও আদমদিঘি উপজেলার 19 ইউনিয়নের প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন তারা, দিচ্ছেন উন্নয়নের পাশাপাশি নানা প্রতিশ্রুতি। সরকারকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা চাচ্ছেন এলাকার উন্নয়ন করতে, আর বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা চান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমি এলাকার ব্যাপক উন্নয়ন পরিকল্পনা চিন্তা ভাবনা করছি। যদি আমাকে জনগণ ভোট দেয়, আমি যদি নির্বাচিত হতে পারি, কালা ইউনিয়নকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমি এসেছি। ডিজিটাল কালা ইউনিয়ন গড়ে তুলবো। সবসময় জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ। জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এবং আমি বাড়ি বাড়ি এই জন্য সবার কাছে দোয়া চাই। তবে দলীয় প্রতীকে নয়, সৎ ও যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন বলছেন ভোটাররা। নিরমারীদের পাশে, শহীদদের পাশে থাকতে পারবে, রাস্তাঘাট, স্কুল, কলেজ এগুলো উন্নয়ন করতে পারবে, এমন লোককে আমরা ভোট দেব। যারা সৎ, শিক্ষিত এবং জনগণের সবসময় পাশে দাঁড়ায়, এরকম প্রার্থীকে আমরা বেছে নেব। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন নির্বাচন কর্মকর্তা। আমরা আশা করছি যে আমরা একটি সুন্দর, সুষ্ঠু এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন ইনশাল্লাহ কাহালু উপজেলা উপহার দিতে পারবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের কাছে এখনো সন্তোষজনক মনে হচ্ছে। আমরা কোনো রকমের কোনো অভিযোগ পাইনি এখনো। কাহালু উপজেলার 8টি ইউনিয়ন, দুপচাচিয়ায় 5টি ইউনিয়ন এবং আদমদিঘির 6টি ইউনিয়নে মোট চেয়ারম্যান পদে 82 জন, সাধারণ সদস্য পদে 676 জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে 233 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল হত্যার ঘটনায় গ্রেফতারকৃত জেএমবি সদস্য আদালতে দায় স্বীকার প্রসঙ্গে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে কথা বলছেন পুলিশ কমিশনার। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা চেইন ওয়ার্ক, টিম ওয়ার্ক, এই পুরো টিমটাকে ধরার কার্যক্রম আরো জোরালোভাবে চলছে। এই জন্য আমরা এখনো অনেক কিছুই বা ঠিকানা প্রকাশ করব না। তদন্তের সাথে প্রকাশ করলে অনেক কিছু পাওয়া যায় না, তলায় যাবে। এই জন্য আপনাদের কাছে অনেকটা থাকবে, কোশ্চেন থাকবে, আপনারাই করবেন আর কি, যে ঠিকানা কি, কোথা থেকে কি হয়েছে। আমরা অনেক কিছুই এখনো তদন্তের স্বার্থে আমরা গোপন রাখবো। এই জন্যই রাখবো সঠিকভাবে প্রত্যেকটা লোক যেন ধরা পড়ে। এটা আপনারাও চান, আমরাও চাই, দেশবাসীও চায়, তাই তো? দেশবাসী চায় সকলেই ধরা পড়ুক, সকলেই বিচার কাঠগড়ায় দাঁড়াক, বিচারটা সুষ্ঠু হোক এবং বিচার রায় কার্যকর হোক। এই পর্যন্তই তো চাই আমরা। সেই পর্যন্তই আমরা খুব শক্তভাবেই আছি। আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের উপর বিশ্বাস রাখবেন। আর আপনাদের বিভিন্ন সময়ে এটা নিয়ে আপনাদেরও হেড অফিস থেকে অনেক সময় এরকম বলতে শুনেছি, আপনাদের সাথে মনে হয় সম্পর্ক নাই, এই জন্য তথ্য দেয় না, এমন ঘটনা হয়। আবার অনেকেই আপনারা, যেমন আমরা কিছু কিছু যখন ঠিকানা বলে দেই তখন ওখানে চলে যান, আপনারা যাইয়ে ওখান থেকে খোঁজখবর নিয়ে তার ছবি টবি সহ পাবলিশ করে দেন। যেমনটি হয়েছিল শরীফুলের ক্ষেত্রে, পাওয়া একটু কঠিন হয়ে যায়। আমার মনে হয় তদন্তের স্বার্থে আপনাদেরও সহযোগিতা। আমি বিভিন্ন সময় বলছি, আপনারা এখানেই লোক, এখানেই বড় হয়েছেন, আমাদের চেয়েও আপনারা বেশি জানেন, পথঘাট জানাশোনা বেশি, মানুষ জানাশোনা বেশি, কে কি করে, কে কোন পথের, কে কোন মতের, আমাদের চেয়েও আপনারা বেশি জানেন। তথ্য পাইলে আমাদের সাথে সহযোগিতা করবেন, এটা আমি বিভিন্ন সময় বলে আসছি, এখনো বলছি, যে একজন স্বীকারোক্তি করার মানে শেষ হয়ে যাচ্ছে না। মূল জায়গায় হাত দিছি আমরা। আগে তো সন্দেহ করে এদিক ওদিক চেষ্টা করছি, অনেকগুলো কারণ আমরা নিয়ে কাজ করে যাচ্ছি। এখন মোটামুটি আমরা একটা জায়গায় চলে আসছি, এটা এই কারণ। তো সেগুলোই আমি বলবো আর কি। তো আমি কি শুরু করবো? সবাই রেডি থাকুক, অসুবিধা কি। গত 23/4/2016 তারিখ সকাল 7:40 সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ডক্টর রেজাউল করিম সিদ্দিকী নিজ বাসা থেকে ইউনিভার্সিটি যাওয়ার পথে নৃশংসভাবে খুন হন। এই খুনের ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা নম্বর 31 তারিখ 23/4/16 ধারা 302/34 দণ্ডবিধি রুজু হয়। রুজুর পরেই মামলাটি তদন্তের দায়িত্ব ডিবির উপর ন্যস্ত করা হয়। ডিবি তদন্ত করলেও এই তদন্ত কার্যক্রমে সহায়তা, তথ্য সংগ্রহ এবং আইওকে সহযোগিতা করার জন্য অতিরিক্ত পুলিশ কমিশনারের সভাপতিত্বে একটা 7 সদস্যের একটা কমিটি গঠন করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে সাংবাদিকদের ব্রিফ করছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শামসুদ্দিন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সংবাদ আরো থাকছে। সরকারের 3 মন্ত্রীর আশ্বাসের পর রাজশাহীতে রেজাউল হত্যার দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছেন শিক্ষকরা। আজ 17 মে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1975 সালের 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের সময় দেশের বাইরে ছিলেন তিনি। তারপর 1981 সালের এই দিনে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা। এর আগে একই বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিলে শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচন করা হয়। এরও 3 মাস পর তিনি দেশে ফেরেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক তাকে সংবর্ধনা জানান। এরপর থেকেই শেখ হাসিনা দলের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি 1996 ও 2008 সালে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এই দিবসকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মন্ত্রীদের আশ্বাসের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের বিচার দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সকালে বিশ্ববিদ্যালয়ের জুবিলি ভবনে এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু এই ঘোষণা দেন।
এতে শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ অন্যান্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। এ সময় আন্দোলন কর্মসূচি স্থগিত করলেও এ ঘটনায় পুলিশের কার্যক্রম ও অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলে জানান তারা। পাশাপাশি কোনো গাফিলতি দেখা দিলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয় সংবাদ সম্মেলনে। মাননীয় মন্ত্রী মহোদয়গণের উদ্যোগ, আন্তরিকতা, সহমর্মিতা এবং অনুরোধের প্রেক্ষিতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চলমান আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত না হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে। দেশি বিদেশি শর্তের বেড়াজালে উভয় সংকটে পড়েছে দেশের তৈরি পোশাক শিল্প খাত। একদিকে বিদেশি ক্রেতাদের জোট অ্যাকর্ড অ্যালায়েন্সের নানা শর্ত, অন্যদিকে সেই শর্ত অনুযায়ী অগ্নি নির্বাপন এবং নিরাপত্তামূলক যন্ত্রপাতি কিনতে গিয়ে ৫% হারে শুল্ক দিতে হচ্ছে। সেই সাথে এসব যন্ত্রপাতি নিয়ে রয়েছে কাস্টমসের জটিলতা। এ অবস্থায় আসন্ন বাজেটে অগ্নি নির্বাপন এবং নিরাপত্তামূলক যন্ত্রপাতি আমদানি শুল্ক হার বাতিলের দাবি জানিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। রাজধানী ঢাকায় তাজরিন ফ্যাশনে আগুন এবং সাভারে রানা প্লাজা ধসের পর শুরু হয় দেশের গার্মেন্টস শিল্পের ক্রান্তিকাল। বিশ্বব্যাপী ইমেজ সংকটের পাশাপাশি শুরু হয় বিদেশি ক্রেতাদের জোট অ্যাকর্ড অ্যালায়েন্সের অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণের তোড়জোড়। শর্ত অনুযায়ী বিদেশ থেকে কিনে আনতে হচ্ছে দামি সব যন্ত্রপাতি। ফায়ার ডোর, স্প্রিংলার সিস্টেমের জন্য 5, তার জন্য কম্প্রেসার, তার জন্য স্প্রিংলার সিস্টেম হেড, তার এবং এলইডি ভাল্ব ওয়্যার লাইটিং এর জন্য এইসব আনতে গিয়ে আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরির আপনার 2-4 কোটি টাকা করে যাচ্ছে। কিন্তু এসব যন্ত্রপাতি আমদানি করতে গিয়ে বিপত্তিতে পড়তে হচ্ছে গার্মেন্টস ব্যবসায়ীদের, কারণ প্রতিটি পণ্যের বিপরীতে 5% হারে শুল্ক হার পরিশোধ করতে হচ্ছে। এখানে তো একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। এখন সেই জায়গায় যদি আবার 5% যদি এখানে আবার ইন্টারেস্টও দেয়, আমরা এই জন্যই সরকারের কাছে আবেদন করব শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের স্বার্থে এই 5% যাতে উদ্যোগ করা হয়। এই অবস্থায় অগ্নি নির্বাপন এবং নিরাপত্তামূলক যন্ত্রপাতি আমদানি শুল্ক হার শূন্যের কোটায় নামিয়ে আনতে আসন্ন বাজেটে প্রস্তাবনা দিয়েছে বিজিএমইএ। হাইড্রেন সিস্টেম, এই যে যতগুলো জিনিস আছে, এরপর স্টিল স্ট্রাকচারের এগুলো ডিউটি ফ্রি করা, এগুলো ডিউটি ফ্রি করে যদি জিরো ডিউটিতে আমরা আনতে পারি তাহলে আমাদের কিছুটা সাশ্রয় হয়। বিজিএমইএ এর তথ্য অনুযায়ী বর্তমানে দেশে চালু রয়েছে 6,500 গার্মেন্টস কারখানা। এর মধ্যে প্রত্যক্ষ শ্রমিক রয়েছে অন্তত 45 লাখ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ে বড় ঘাটতি থাকলেও আগামী বাজেটে প্রায় 2,42,652 কোটি টাকার উচ্চ প্রবৃদ্ধির রাজস্ব লক্ষ্যমাত্রা হাতে নিচ্ছে সরকার। এক্ষেত্রে 2016-17 অর্থ বছরে ভ্যাট থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়ের প্রত্যাশা করা হলেও অর্থনীতিবিদদের মতে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হবে এই অর্থ বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যবসায়ী অর্থনীতিবিদদের মতে নতুন করের ক্ষেত্র নির্ধারণ, এনবিআর এর প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও কর ফাঁকি রোধে কার্যকর উদ্যোগ না নিলে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। অর্থনীতির আকার বাড়ায় প্রতি বছরই বাড়ছে জাতীয় বাজেটের আকার। এবার বেশ আগেই অর্থমন্ত্রী জানিয়েছেন 2016-17 অর্থ বছরে বাজেট হতে পারে প্রায় 3.5 লাখ কোটি টাকার। এই বড় বাজেটের ব্যয়ের যোগান দিতে এনবিআর এর উপর পড়ছে 2 লাখ কোটি টাকারও বেশি রাজস্ব সংগ্রহের ভার। অথচ চলতি অর্থ বছর এনবিআর কে দেয়া 1,76,370 কোটি টাকার লক্ষ্যমাত্রার মধ্যে প্রথম 9 মাসে অর্জন মাত্র 1,05,000 কোটি টাকা। অর্থনীতিবিদদের মতে করদাতার সংখ্যা বাড়ানো ও নতুন করের ক্ষেত্র তৈরি করতে না পারলে আগামী অর্থ বছরেও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। ব্যয়ের বাজেট অনুযায়ী প্রবৃদ্ধি ধরতে যেয়ে আমার আয়ের লক্ষ্যমাত্রা বেশি করতেই হচ্ছে। এখন এই লক্ষ্যমাত্রাটা অর্জনের জন্য খাত ক্ষেত্র করদাতার সংখ্যা বাড়ানো যে ন্যায্য কাজ সেইটা করতে হবে। এর জন্য গবেষণার প্রয়োজন, মুক্ত আলোচনার প্রয়োজন ব্যবসায়ীদের সাথে, স্টেক হোল্ডারদের সাথে। এছাড়া আগামী অর্থ বছরের নতুন ভ্যাট আইন বাস্তবায়নের মাধ্যমে সরকার রাজস্ব বাড়ানোর চিন্তা করলেও ব্যবসায়ীদের বিরোধিতার কারণে এই আইন বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ হবে বলে মত অর্থনীতিবিদদের। ভ্যাট আইনটা বাস্তবায়ন নিয়েও কিন্তু এখনো ধোঁয়াশা রয়ে গেছে। সার্বিকভাবে এটা ভোক্তা এবং ব্যবসায়ীদের উপর চাপ না ফেলে সেইভাবে বাস্তবায়ন করা যাবে কিনা
সেই দিক থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে হলো যে কিভাবে আমরা কর আদায়ের ক্ষেত্রে প্রশাসনিক সক্ষমতা আরো বাড়াতে পারছি, আমাদের কর ফাঁকি দেওয়ার যে প্রবণতা রয়েছে সেটাকে কতখানি কমাতে পারবো। ব্যবসায়ীদের মধ্যে সর্বক্ষেত্রে 15% ভ্যাট আরোপ করা হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই বাজেটে ভ্যাট আইন সংশোধন করে বিভিন্ন স্তরে ভ্যাট প্রদান ও প্যাকেজ ভ্যাট বহাল রাখা সহ টার্নওভার ট্যাক্স কমানোর দাবি। 36 লক্ষ টাকা এবং তার নিচেরদের এদের সংখ্যাই কিন্তু সারা বাংলাদেশে বেশি এবং এরা বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং তারা এই আইনটা বাস্তবায়ন করতে পারবে না। এনবিআর এর সাথে একটা দ্বন্দ্ব তৈরি হবে, তাতে কিন্তু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে এবং রেভিনিউ কালেকশনও ক্ষতিগ্রস্ত হবে। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে স্বল্প মেয়াদী কৌশল গ্রহণের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের করের আওতায় আনা, বাজেটে আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে কার্যকর করার পরামর্শ অর্থনীতিবিদদের। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। আইএস মোকাবিলায় লিবীয় সরকারকে সামরিক প্রশিক্ষণ দিতে সম্মত যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বিশ্ব শক্তি। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। কুষ্টিয়ায় চাঁদা না পাওয়া এক কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় কুমারখালী উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে পান্টি গ্রামের বাসিন্দা আবুল হোসেনের কাছে চাঁদা দাবি করে আসছিল বখাটেরা। কিন্তু চাঁদা না পেয়ে গতকাল সন্ধ্যায় আবুল হোসেনের ছেলে রুবেলকে ধরে নিয়ে মারধর করে সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। আমরা তো তার সাথে পাচ্ছি না, তারা কয় যে 2-3 লাখ টাকা দিতে হবে, নাইতে হচ্ছে গ্রামে তুইটে চলে যেতে হবে। আমরা গরিব মানুষ 2-3 লাখ টাকা পাবো, কেন দেবো? তার শরীরে মারপিটের জখম দেখতে পাই, তাকে স্থানীয় হসপিটালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা কয়েক জায়গায় অভিযান পরিচালনা করেছি। দ্রুত ওদের আইনের আওতায় নিয়ে আসবো। যশোরের চৌগাছা উপজেলায় শিক্ষা প্রসারে ভূমিকা রাখছেন এক ব্যবসায়ী। নিজ উদ্যোগে বেতন দেন 28টি নন এমপিও স্কুল কলেজ মাদ্রাসার প্রায় 450 শিক্ষক কর্মচারীর। তার এই উদ্যোগের কারণে বিনা পারিশ্রমিকে কর্মরত শিক্ষক কর্মচারীদের হতাশা যেমন কেটেছে, তেমনি উপজেলার শিক্ষা ব্যবস্থারও আমূল পরিবর্তন ঘটেছে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন, দেশের শিল্পপতিরা যদি এভাবে এগিয়ে আসেন তাহলে দেশের শিক্ষা ব্যবস্থার চিত্রটাই পাল্টে যাবে। জুয়েল মৃধার তথ্য, সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের চৌগাছা উপজেলায় মোট 219টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় 139টি, মাধ্যমিক বিদ্যালয় 47টি, মাদ্রাসা 23টি ও কলেজ রয়েছে 10টি। এসব প্রতিষ্ঠানের মধ্যে 28টি প্রতিষ্ঠান নন এমপিও এবং সরকারি 111টি প্রতিষ্ঠানে রয়েছে শিক্ষক সংকট। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে 2013 সাল থেকে নীরবে নিভৃতে কাজ করছেন এ উপজেলার শিল্পপতি হাসানুজ্জামান রাহিন। ডিভাইন শিক্ষা উন্নয়ন কর্মসূচির নামে তিনি নন এমপিওভুক্ত 28টি প্রতিষ্ঠানে কর্মরত 311 জন শিক্ষক কর্মচারী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদের বিপরীতে 122 জন শিক্ষক নিয়োগ দিয়ে তাদের বেতন ভাতা দিয়ে যাচ্ছেন। 2004 সাল থেকে অত্র বিদ্যালয়তে আমার শিক্ষক কর্মচারীরা বিনা পারিশ্রমিকে এখানে শ্রম দিয়ে আসছেন। হাসানুজ্জামান রাহিন সাহেব তিনি আমাদের শিক্ষকদের কিছু সম্মানের ব্যবস্থা করেছেন। বোনাস বেতন পাওয়ার পরে আমরা আমাদের পরিবার নিয়ে সচ্ছল জীবনযাপন করতে সক্ষম হয়েছি। ভাতাটা পেয়ে আমরা সবাই শিক্ষকরা সবাই খুব আনন্দিত। লেখাপড়ার মান যাতে উন্নতি হয় সেই হিসাবে আমরা বর্তমানে এগিয়ে যাচ্ছি, এইভাবে প্রতিষ্ঠানটা এগিয়ে চলছে সামনের দিকে। এই সেবা মৃত্যুর আগ পর্যন্ত যাতে চলতে পারে সেই ব্যবস্থা উনি করবেন বলে আশ্বাস প্রদান করেছেন। বেসরকারি ব্যবস্থাপনায় বেতন ভাতার এই উদ্যোগের কারণে শিক্ষকদের জবাবদিহিতার পাশাপাশি উপজেলার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে বলে মনে করেন স্থানীয় শিক্ষাবিদ ও উপজেলার শিক্ষা কর্মকর্তা। চৌগাছার সার্বিক শিক্ষার মানদণ্ডে ব্যাপক পরিবর্তন হয়েছে এবং ঝরে পড়া বন্ধ হয়েছে, শিক্ষার হার বেড়েছে। আহ্বান জানাবো যারা এরকম শিল্পপতি আছেন সমাজ সেবার জন্য এবং শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করতে চান, তারা তার এই আদর্শকে অনুকরণীয় হিসাবে দেখতে পারেন। ডিভাইন শিক্ষা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে এ উপজেলার শিক্ষক ও কর্মচারীদের প্রতি মাসে প্রায় 18,42,000 টাকা বেতন ভাতা দেয়া হয়।
সময় সংবাদ, যশোর। ঝিনাইদহে এক কিশোরীকে সারা রাত বেঁধে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে সকালে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। সদর উপজেলার পোড়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতা কিশোরীর অভিযোগ, ওই গ্রামের বকুল হোসেনের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে বকুল তাকে বিয়ে করবে না জানালে গতরাতে ওই কিশোরী তার বাড়িতে যায়। এ সময় বকুল ও তার বাড়ির লোকজন তাকে সারা রাত দড়ি দিয়ে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন চালায়। খবর পেয়ে আজ সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধার করে। এই ঘটনার পর থেকে বকুল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। মারধর করছে, মারধর করার সেকলে করে বাঁধে রাখছিল। এখন ওরা জিনিসটা না স্বীকারই করতেছে, চোর ও ফোন পাওয়ার জন্য লোক সাথে করে নিয়েছে। ফোনটা আমার রেকর্ডিং ছিল, মেমোটা নিয়ে এনেছে, অথবা রিসিভ করে মিস করে নাম্বারগুলো ডিলিট করে দিয়েছিল। সংবাদ পেলাম যে এখানে মেয়েটারে নির্যাতন করা হচ্ছে, এই কারণে আমার ওসি সাহেব আমরা থানায় নিয়ে যাচ্ছি সেটা জানার জন্য। দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। ভোটগ্রহণ শেষে বুথ ফেরত জরিপে প্রায় প্রতিটি ভারতীয় গণমাধ্যমই তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকার ব্যাপারে ইঙ্গিত দিয়েছে। এবিপি আনন্দ নিয়েলসনের জরিপ অনুযায়ী তৃণমূলের 163টি আসন পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। অন্যদিকে ইন্ডিয়া টুডের এক জরিপ অনুযায়ী প্রায় 250টি আসন পেতে চলেছে তৃণমূল। আর ইন্ডিয়া টিভি বলছে 163টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূলের। অন্যদিকে বাম কংগ্রেস জোট 120টির কাছাকাছি আসন পেতে পারে বলে এসব জরিপে বলা হয়েছে। যদিও ইন্ডিয়া টুডের হিসেবে 50টি আসনও পাচ্ছেন না তারা। শতাংশের হিসেবেও তৃণমূল জোটের থেকে কয়েক শতাংশ এগিয়ে রয়েছে বলে জানিয়েছে সংস্থাগুলি। 1967 সালের পর এই প্রথম কোনো শাসক দল জোট সঙ্গে ছাড়াই একা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এদিকে সব জরিপে শতকরা হিসেবে বিজেপির ভোট কমছে বলে দাবি করা হয়েছে। এবিপি আনন্দের জরিপে বলা হয় বিজেপির ভোট কমে 7% দাঁড়াবে। যদিও এনডিটিভির দাবি বিজেপির ভোট অতটা না কমলেও 12% দাঁড়াবে। আগামী 19 মে এবারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আইএস মোকাবিলায় জাতিসংঘ সমর্থিত লিবীয় সরকারকে সামরিক প্রশিক্ষণ সহ সব ধরনের অস্ত্র সহায়তা দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র অন্যান্য বিশ্ব শক্তিগুলো। অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত এক বৈঠকের পর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা শিথিলে লিবিয়ার আবেদনের প্রতি বিশ্ব শক্তিগুলোর সমর্থনের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। একই সঙ্গে জঙ্গি সংগঠন আইএস দমনে লিবিয়ায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। দীর্ঘদিনের একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় চরম অরাজকতা বিরাজ করছে। জাতিসংঘের সমর্থনে বহু চেষ্টার পর একটি ঐকমত্যের সরকার গঠিত হলেও তার ভিত এখনো তেমন শক্ত নয়। গেল মাসে লিবিয়ার সরকার আশঙ্কা প্রকাশ করে বলে, আইএসকে শিগগিরই থামানো না গেলে তারা দেশটির বেশিরভাগ অংশ দখল করে নিতে পারে। এমন অবস্থায় লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারকে সার্বিক সহযোগিতার সম্মত হল আন্তর্জাতিক সম্প্রদায়। সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো গেন্তিলোনির এক বৈঠকের পর জানানো হয়, লিবিয়ার সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও সামরিক সরঞ্জাম সরবরাহে পরিপূর্ণ সমর্থন দিতে প্রস্তুত রয়েছেন তারা। আইএস লিবিয়ার জন্য এক বড় হুমকি, যাকে প্রতিরোধ করা খুবই জরুরি। জাতীয় ঐক্যমত্যের সরকার তথা জিএনএ একমাত্র কর্তৃপক্ষ যারা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারে। এটাই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে প্রতিনিধিত্বশীল ও স্বীকৃত প্রতিষ্ঠানের অধীনে ন্যস্ত করার একমাত্র উপায়। বৈঠকের পর লিবিয়ার উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান জিএনএ এর প্রধানমন্ত্রী ফায়েজ সিরাজ। এছাড়া অভিবাসী স্রোত ঠেকাতে কোস্টগার্ডকে শক্তিশালী করার ঘোষণা দেন তিনি। লিবিয়ার তাকফিরি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনীয় অস্ত্রের সরবরাহ নিশ্চিত করা আবশ্যক। এ কারণে আমরা লিবিয়ার উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেবার জন্য বলছি। সদ্য গঠিত প্রেসিডেন্সি গার্ডের স্পষ্ট লক্ষ্য হল সরকার টিকিয়ে রাখা, জনসাধারণের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা। লিবিয়ার এই আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিতে প্রচেষ্টা চালানোর পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলে সরকার ও বিদ্রোহীদের মধ্যে যে গোলযোগ চলছে তা অবসান ঘটাতেও এ ফোরাম প্রস্তুত রয়েছে বলে জানানো হয়। তবে নতুন সরকার দেশটিতে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেনমায়ার। এদিকে মিস্তারা এলাকায় লিবীয় সেনাবাহিনীর সঙ্গে আইএসের তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে।
সম্প্রতি এসব এলাকা থেকে আইএসকে হটাতে ইউরোপ ও মার্কিন জোটের সহায়তায় অভিযান জোরদার করা হয়েছে। জাহিদুর রহমান, সময় সংবাদ। এবারে খেলার খবর। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন লুডভিগ ডি ক্রুইফ। তাজিকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে অফ ম্যাচের আগে 1 মাসের জন্য তাকে জাতীয় দলের দায়িত্ব দিয়েছে বাফুফে। এর আগে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করলে জাতীয় দল সাফল্য পেলেও বাফুফের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ করার কারণে বেশ বিতর্কিত হন এই ডাচ কোচ। 2015 সালের সেপ্টেম্বরে ডি ক্রুইফের সাথে চুক্তির মেয়াদ শেষ করার পর তা আর বৃদ্ধি করেনি বাফুফে। তবে নতুন মেয়াদে কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আপাতত আবারও স্বল্প মেয়াদের জন্য ফিরিয়ে আনা হলো তাকে। সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ক্রুইফ। তাজিকদের বিপক্ষে ম্যাচে দলের ভুল ত্রুটিগুলো শুধরে দেওয়াটাই এই মুহূর্তে তার প্রধান কাজ বলে জানিয়েছেন তিনি। বাফুফের সভাপতির সাথে আমার সবসময়ই যোগাযোগ ছিল। নাবিল ও তাবিদের সাথেও যোগাযোগ হয়েছে। আমি প্রায় 1 বছর ধরে বাংলাদেশের বাইরে ছিলাম। এরই মাঝে বিশ্বকাপ বাছাই পর্বে অনেকগুলো ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ, যেটি বাংলাদেশের ফুটবলের মানের সাথে অগ্রহণযোগ্য। তাজিকিস্তান অনেক শক্তিশালী দল, এটা প্রমাণিত। সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ম্যাচের আগে পরিকল্পনা করব। আইপিএল এর খবর। আজ দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে রাইজিং পুনে সুপার জায়ান্ট ও দিল্লি ডেয়ারডেভিলস। বিশাখাপত্তমে দু দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। জহির খানের নেতৃত্বে দারুণ খেলছে দিল্লি। এছাড়াও দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি ককের ব্যাটিংয়ের সাথে ডুমিনিও আছেন বেশ ছন্দে। ফিনিশিংয়ে ব্যাটসম্যান ক্রিস মরিস আর স্পিনে ইমরান তাহিরদের সমন্বয়ে দারুণ ফর্মে আছে দিল্লি। এই ম্যাচ জিতলে দিল্লির সামনে টিকে থাকবে প্লে অফের ওঠার সম্ভাবনা। 11 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে প্লে অফের লড়াই আছে তারা। অন্যদিকে হারের বৃত্তে ঘোরপাক খাওয়া পুনের সম্ভাবনা খুবই ক্ষীণ। আসরে বাজে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখা ধোনির দল এবার পয়েন্ট তালিকার একদম তলানিতে। 12 ম্যাচে মাত্র 3 জয়ের বিপরীতে 9টি হার স্টিফেন ফ্লেমিং এর শিষ্যদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অবশেষে ডিএনএ টেস্টে ধর্ষণের আলামত পাওয়া গেল তনু হত্যার ঘটনায় নিশ্চিত করল সিআইডি। দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি পরিবারের। আমি মেয়েটা এত কষ্ট করে পারছি, আমার বলার বাইরে। অতি দ্রুত আমরা বিচারটা। রাজশাহীতে অর্থের বিনিময়ে জেএমবি সদস্যদের আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়নের অভিযোগ। প্রমাণ মিলল ভিডিও ফুটেজ ও সরেজমিন তদন্তে, এরপরও অস্বীকার সংসদ সদস্যের। সরকারি ঘোষণার 1 বছরেও ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আসেনি রাজধানীর অনেক এলাকা। নানা প্রতিবন্ধকতার কথা জানালেন ভবন মালিকরা। চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ে ঘাটতি থাকলেও আগামী বাজেটে উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হাতে নিচ্ছে সরকার। ভ্যাট থেকে সর্বোচ্চ আদায়ের প্রত্যাশা। এবং দেশে বিদেশি শর্তের বেড়াজালে উভয় সংকটে দেশের তৈরি পোশাক শিল্প খাত। আসছে বাজেটে নিরাপত্তামূলক যন্ত্রপাতি আমদানিতে শুল্ক হার বাতিলের দাবি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *AC লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।